নমস্কার বন্ধুরা, সাহিত্যম থেকে প্রকাশিত স্যার আর্থার কোনান ডয়েলের শার্লক হোমস রচনা সমগ্র থেকে রক্তের সূত্র গল্পটার পঞ্চম পর্ব আজ পড়ছি। আরে আরে, এ আবার কি? আমি চেঁচিয়ে উঠলাম, কারণ ঠিক সেই মুহূর্তেই হলঘরে এবং তারপরেই সিঁড়িতে অনেকগুলো পায়ের শব্দ আর সেই সঙ্গে গৃহকর্ত্রীর বিরক্তিসূচক মন্তব্য শোনা গেল। বন্ধুবর গভীর গলায় বললেন, এ হলো ডিটেকটিভ পুলিশ বাহিনীর বেকার স্ট্রিট শাখা। আর সঙ্গে সঙ্গে যে গোটা চয়েক টুকরা গড়ে প্রবেশ করলো রাস্তার ছেলেদের মধ্যে, অমন নোংরা সব ছেলে আমি আর দেখিনি কখনো। তীক্ষ্ণ স্বরে হোমস দমকে উঠলেন, ঠিকভাবে দাঁড়াও। সঙ্গে সঙ্গে বাদরগুলো শ্রেণীবদ্ধভাবে দাঁড়িয়ে পড়ল, যেন এক একটা পাথরের মূর্তি। হোমস বললেন, এবার থেকে এ আর চলবে না। সবাই রাস্তায় দাঁড়িয়ে থাকবে, কেবল উইগিন্স এসে যা বলার বলবে। কি পেয়েছো উইগিন্স? একটা ছেলে উত্তর করলো, আজ্ঞে না। আমিও তাই ভেবেছিলাম, কিন্তু খোঁজ করে যাবে যতক্ষণ না পাচ্ছ। এই নাও তোমাদের পয়সা। এই বলে তিনি প্রত্যেকের হাতে একটা করে শিলিং দিলেন। বললেন, এবার যাও, আবার যখন আসবে যেন একটু ভালো খবর পেতে পারি। এই বলে হাত তুলে ইঙ্গিত করতেই ওরা এক পাল ইঁদুরের মতো হুড়মুড় করতে করতে নেমে গেল সিঁড়ি দিয়ে, এবং পর মুহূর্তে রাস্তা থেকে তাদের কর্কট কোলাহল আমাদের কানে এলো। হোমস বললেন, পুলিশের ডজন খানেক লোকের থেকে এই ছোকরাদের একটাকে দিয়ে বেশি কাজ আদায় করা যায়। সহকারী পোশাকের মানুষ দেখলেই লোকজনের মুখ বন্ধ হয়ে যায়, কিন্তু এই ছেলেরা যে কোনো জায়গায় যেতে পারে, যে কোনো কথা শুনতে পারে। এদের বুদ্ধিও কুরদার, একমাত্র যা অভাব সে হলো শৃঙ্খলার। জিজ্ঞাসা করলাম, এই ব্রিক্সটন মামলায় তুমি এদের কাজে লাগিয়েছো? হ্যাঁ, একটা বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য। ঠিকই জানতে পারবো, হয়তো একটু সময় লাগতে পারে, তবে এই যে এক্ষুনি কিছু জবরদস্ত নতুন খবর আসছে। গ্রেগসন আসছে খুশিতে ডগমগ হয়ে, এখানেই আসছে নিশ্চয়। হ্যাঁ, ওই থামলো এসে। সঙ্গে সঙ্গে ঘন্টার জোর শব্দ, আর কয়েক মুহূর্তের মধ্যে ডিটেকটিভটি তিনটি সিঁড়ি ডিঙ্গতে ডিঙ্গতে উঠে সবেগে আমাদের বসবার ঘরে এসে হাজির হলেন। যেভাবে হোমস করমর্দনের জন্য হাত বাড়িয়ে দিলেন, তাতে উৎসাহের পরিচয় ছিল না, কিন্তু সেই হাতে জোর জাকুনি দিয়ে গ্রেগসন উল্লাসে বলে উঠলেন, অভিনন্দন জানান আমায়। সমস্ত মামলাটা একেবারে দিনের আলোর মতো স্বচ্ছ হয়ে গেছে। মনে হলো যেন দুর্ভাবনার একটা ছায়া বন্ধুবরের মুখের উপর খেলে গেল। বললেন, মানে তুমি বলছো তুমি ঠিক পথ ধরে চলেছ? কি বললেন ঠিক পথ? আরে মশাই, তাকে একেবারে হাজতে আটকে রেখেছি। কি নাম তার? আমাদের কর্পেস্টিয়ের মহারানীর নৌবহরের কর্মচারী সে। দম্ভের সঙ্গে ফুরুষ্ট হাতে হাত ঘষতে ঘষতে বুক ফুলিয়ে গ্রেগসন বলে উঠলেন। স্বস্তির নিঃশ্বাস ফেললেন হোমস, হেসে উঠলেন সহজভাবে। বললেন, বেশ একটা চুরুট নাও দেখি। বলো, কিভাবে ওকে ধরলে? শুনবার জন্য আমরা অত্যন্ত ব্যগ্র হয়ে আছি। একটু হুইস্কি আর সুডা দেব? তাতে আর আপত্তির কি? গত দুদিন শরীরের উপর যা দখল গেছে, তাতে বেজায় কাবু হয়ে পড়েছি। শারীরিক ক্লান্তি যতটা নয়, ততটা মানসিক। এত আপনি ভালোই বুঝবেন মিস্টার হোমস। আমাদের দুজনকে প্রচুর মগজ কাটাতে হয়। আরে এই বলে তুমি আমাকে অহেতুক সম্মান দেখাচ্ছ? আগে শুনি, কেমন করে তুমি এমন চমৎকার কাজটা করলে? আরাম চেয়ারে বসে পড়ে ডিটেকটিভটি কিছুক্ষণ তৃপ্তির সঙ্গে চুরুট টেনে চললেন। তারপর হঠাৎ আনন্দের অতিশয্যে উরুতে একটা থাপ্পড় মেরে বলে উঠলেন, আর কি মজা জানেন? মহামূর্খ লেস্ট্রেড তো নিজেকে খুব চতুর মনে করে। ও কিন্তু একেবারেই ভুল পথে চলেছে। সেক্রেটারি স্ট্যাঙ্গারসনের পিছু নিয়েছে, অথচ এ ব্যাপারে সে সম্পূর্ণ নির্দোষ। এতক্ষণে নিশ্চয় তাকে পাকড়াও করেছে। কথাটা মনে করতেই আর এমন হাসি পেল যে হাসতে হাসতে দম আটকে মরে আর কি। তার সূত্রটা কোথায় পেলে? বলছি, সব বলছি। বলা বাহুল্য, ডক্টর ওয়াটসন, ব্যাপারটা কিন্তু খুবই গোপনীয়, আমাদের বাইরে যেন না যায়। প্রথম অসুবিধাই হচ্ছিল এই আমেরিকানটির অতীত জীবনের ইতিহাস সংগ্রহ করা। আর অন্য কেউ হলে হয়তো অপেক্ষা করে থাকতো কখন বিজ্ঞাপনের উপর আসবে বা কখন ওরা নিজে থেকে এসে জানিয়ে যাবে। কিন্তু টোবিয়াস গ্রেগসনের কর্মপদ্ধতিটি মোটেই অমন নয়। মৃতের পাশে একটা হেড, যে হেডটা ছিল মনে পড়ে? হোমস বললেন, হ্যাঁ, জন আন্ডারউড অ্যান্ড সন্সের দোকান থেকে কেনা, 129 ক্যাম্বারওয়েল রোড। গ্রেগসনকে দেখে মনে হলো তিনি অত্যন্ত হতাশ হয়ে পড়লেন। বললেন, জানতাম না আপনি সেটা লক্ষ্য করেছেন। গিয়েছিলেন ওখানে? না। আশ্বস্ত গলায় গ্রেগসন বলল, ও, কিন্তু কি জানেন, কোনো সুযোগই ছেড়ে দেওয়া উচিত নয়, আপাত দৃষ্টিতে তা যত সামান্যই মনে হোক না কেন।
উপদেশের ভঙ্গিতে হোমস বললেন, বুদ্ধিমান লোকের কাছে কোনো কিছুই সামান্য নয়। যাই হোক, গেলাম আন্ডারউডের কাছে জানতে ওই মাপের আর ওই ধরনের কোনো হেড সে বিক্রি করছে কি না। কাগজপত্র দেখে যে সে তক্ষুনি বলল, হ্যাঁ, এমন একটা হেড যাকে বিক্রি করেছে তার নাম মিস্টার ড্রেভার, ঠিকানা কর্পেস্টিয়ার এর বোর্ডিং, তিরকয়ে টেরেস। এভাবেই তার ঠিকানা জানতে পারি। চমৎকার চমৎকার, শার্লক হোমস আস্তে আস্তে বললেন। তারপর দেখা করলাম মাদাম কার্পেটিয়ারের সঙ্গে। দেখলাম তিনি খুব ফ্যাকাশে হয়ে গেছেন, অত্যন্ত অস্বস্তির মধ্যে আছেন। তার মেয়েও ছিল সেই ঘরে। বাড়ি চমৎকার মেয়েটি, তার চোখ ঘিরে লালচে আভা। আমার কথায় যেন তার ঠোঁট দুটো কেঁপে উঠল। তা আমার দৃষ্টি এড়ালো না এবং সন্দেহের উদ্রেক করল। কোনো মামলার কেই পেলে কেমন উত্তেজনা সঞ্চার হয় সে তো আপনি জানেন মিস্টার হোমস। জিজ্ঞাসা করলাম, আপনার বোর্ডিংয়ের মিস্টার অ্যাঙ্ক যে ড্রাইভারের রহস্যময় মৃত্যুর কথা শুনেছেন তো? ওর মা গাড় নেড়ে জানালেন, শুনেছেন। মনে হলো যেন তার মুখে কথা জোগাচ্ছে না। মেয়েটি কান্নায় ভেঙে পড়ল এবং তাতে আমার এ ধারণাই বলবৎ হলো যে এ ব্যাপারে এরা কিছু জানেন। জিজ্ঞাসা করলাম, কটার সময় মিস্টার ড্রাইভার ট্রেন ধরবার জন্য ওখান থেকে বেরিয়েছিলেন? 8টার সময়। উত্তেজনা দমন করবার জন্য তারপর একটা ডোক গিলে বললেন, ওর সেক্রেটারি মিস্টার টেঙ্গারসন বললেন দুটো গাড়ি আছে, একটা 9:15 আর একটা 11টায়। ওদের প্রথম ট্রেনটা ধরবার কথা ছিল। সেই কি শেষ আপনারা তার দেখা পান? প্রশ্নটা করতে এক ভীষণ পরিবর্তন মায়ের মুখে দেখা দিল। মুখ চোখ একেবারে সাদা হয়ে গেল। উত্তরে বললেন, হ্যাঁ, কিন্তু তা বলতে বেশ কয়েক মুহূর্ত সময় লাগলো এবং বললেন অস্বাভাবিক দরা দরা গলায়। মুহূর্তকালে স্তব্ধতা। তারপর মেয়েটি শান্ত পরিষ্কার গলায় বলল, মিথ্যে বলে কোনো লাভ হবে না মা। ভদ্রলোককে পরিষ্কার করেই বলি, হ্যাঁ, তারপরে আমরা মিস্টার ড্রেভারকে দেখেছি। একথায় মাদাম কার্পেটিয়ের হাত চুড়ে আবার চেয়ারে এলিয়ে পড়লেন। বললেন, ঈশ্বর তাকে ক্ষমা করুন, তুই তোর বাইকে খুন করলি। দৃঢ়স্বরে মেয়েটি বলল, না মা, নিশ্চয় সে চাইতো যে আমরা সত্যি কথাই বলি। আমি বললাম, সমস্তটা খুলে বলাই সবচেয়ে ভালো, খানিকটা বলা আর খানিকটা না বলার চেয়ে। তাছাড়া আপনারা জানেন না এ বিষয়ে আমরা কতটা জেনেছি। মা বললেন, দোষ কিন্তু তোরই হবে এলিস। তারপরে আমার দিকে ফিরে বললেন, শুনুন তাহলে সবটাই খুলে বলি। এখন মনে করবেন না যে আমি অস্থিরভাবে কথা বলছি এবং আত্মারের কোনো রকমের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার সম্ভাবনা আছে। ওই ব্যাপারে সম্পূর্ণ নির্দোষ। তবে আমার ভয় হয়তো আপনার বা অন্য কারোর চোখে সে অপরাধী বলে সাব্যস্ত হতে পারে। অবশ্যই এ যেন কাজ করা এর পক্ষে অসম্ভব। আর সাধু চরিত্র, তার জীবিকা, তার অতীত জীবন, এসবই একথা প্রমাণ করবে। আমি আবার বললাম, আপনার পক্ষে সবচেয়ে ভালো হবে সমস্ত ব্যাপারটা পরিষ্কার করে খুলে বলা। সে যদি নির্দোষ হয় তো কোনো ভয় নেই তার। মা বললেন, এলিস, তুই একটু বাইরে যা এখন। মেয়েটি চলে গেলে মা আবার শুরু করলেন, এসব কিছুই আপনাকে বলার ইচ্ছে ছিল না, কিন্তু মেয়েটি যখন বলেই ফেলেছে তখন আর উপায় কি? বলবো যখন ঠিক করেছি তখন আর কিছুই গোপন করব না। মিস্টার ড্রেভার আমাদের এখানে ছিলেন প্রায় 3 সপ্তাহ। সেক্রেটারি মিস্টার স্টেঙ্গারসনের সঙ্গে তিনি ইউরোপ পরিভ্রমণ করছিলেন। ওদের বাক্সপেট্রায় কোপেনহেগেনের চাপ দেখে বুঝেছি সেখান থেকেই তারা এই দেশে এসেছেন। টেঙ্গারসন লোকটি শান্ত, বেশি কথা বলতেন না, কিন্তু তার মানিব লোকটি, দুঃখের সঙ্গে বলছি, একেবারে অন্যরকম স্বভাবের। তার আচার আচরণ অমার্জিত, অমানসিক। যে রাত্রে প্রথম আসেন নেশা করে তখনই তার অবস্থা বেশ খারাপ। আর বলতে কি, বেলা দুপুরের পর থেকে আর তাকে কোনো মতেই প্রকৃতিস্থ বলা যেত না। দাসীদের সঙ্গে তার ব্যবহার ছিল অত্যন্ত ইতরের মতো। আর তার চেয়েও যা খারাপ, আমার মেয়ে এলিসের সঙ্গে পর্যন্ত তেমনি ব্যবহার করতে শুরু করলেন এবং একাধিকবার এমনভাবে তার সঙ্গে কথা বলেছিলেন যে ভাগ্যে সরল মেয়েটি বুঝতে পারেনি, তাই রক্ষা। একবার আবার হঠাৎ তাকে বুকে জড়িয়ে ধরেছিলেন পর্যন্ত। ব্যাপারটা এমন ভদ্রচিত হয়েছিল যে তার সেক্রেটারি পর্যন্ত তাকে ধমক দিতে ছাড়েননি। আমি বললাম, তা কেন আপনি এসব সহ্য করলেন? ইচ্ছে করেই তোকে উঠিয়ে দিতে পারতেন, তাই না? এই প্রাসঙ্গিক প্রশ্নে মিসেস কর্পেটিয়ার লাজুক হাসি আসলেন। বললেন, সত্যিই ভালো হতো যদি যেদিন এলেন সেদিনই ওদের নোটিশ দিতাম। কিন্তু দুজনের প্রত্যেক 1 পাউন্ড করে দিচ্ছিলেন, অর্থাৎ সপ্তাহে 14 পাউন্ড। অথচ এখন মরশুম নয়। আমি বিধবা মানুষ। আমার ছেলেকে নৌবাহিনীর উপযুক্ত করে শিক্ষা দিতে খরচ হয়েছে প্রচুর। তাই এ টাকাটা ছাড়তে মন চাইল না। যা করেছিলাম ভালো বুঝেই করেছিলাম, কিন্তু এই শেষের ঘটনাটা আর সহ্য করতে পারিনি। যে জন্য উঠে যাওয়া নোটিশ দিই, আর সেই জন্যই উনি চলে যান এখান থেকে। তারপর ওকে চলে যেতে দেখে আমার মন হালকা হলো। আমার ছেলে তখন ছুটি উপলক্ষে বাড়ি এসেছে, কিন্তু তার মেজাজ খুব খারাপ বলে
এসব কিছুই তাকে বলিনি। তার উপর আবার সে বোনকে অত্যন্ত বেশি ভালোবাসে। ওরা চলে যেতে দরজাটা বন্ধ করে দিলাম। একটা বোঝা যেন মন থেকে নেমে গেল। কিন্তু হায়, একটা ঘন্টা যেতে না যেতেই দরজার ঘন্টিটা বেজে উঠল। জানতে পারলাম মিস্টার ড্রেভার ফিরে এসেছেন। অত্যন্ত উত্তেজিত এবং পরিষ্কার বোঝা গেল খুব মাতাল হয়েছেন। আমি আর মেয়ে ঘরে বসেছিলাম, জোর করে ঢুকলেন সেই ঘরে। অসংলগ্নভাবে কিসব বললেন, তারপর এলিসের দিকে ফিরে আমার সামনেই প্রস্তাব রাখলেন যেন এলিস বেরিয়ে আসে তার সঙ্গে। বললেন, তুমি এখন সাবালিকা, কোনো অজুহাতই তোমায় বাধা দিতে পারবে না। হোটেল টাকা আমার, এ বুড়ির কথা গ্রাহ্য করো না, সোজা চলে এসো আমার সঙ্গে, রাজরানীর মতো তুমি থাকবে। বেচারা এলিস তো এমন ভয় পেয়েছিল যে কুকড়ে সরে গেল সেখান থেকে। তিনি কিন্তু এলিসের হাত চেপে ধরে চেষ্টা করলেন তাকে জোর করে নিয়ে যেতে। আমি তো চিৎকার করে উঠলাম, আর সেই মুহূর্তে আমার ছেলে আর্থার এসে সে ঘরে প্রবেশ করলো। তখন যে কী হলো আমি ঠিক জানি না, তবে গালাগালিরা দস্তাদস্তির আওয়াজ আমার কানে এলো। আমি এমন ভয় পেয়েছিলাম যে সাহস করে মাথা পর্যন্ত তুলতে পারিনি। যখন তাকালাম দেখলাম আর্থার হাসছে দরজার কাছে দাঁড়িয়ে। তার হাতে একটা ছড়ি। বলল, ওই খারাপ লোকটি আর কখনো আমাদের বিরক্ত করতে আসবে না। যাচ্ছি, ওর সঙ্গে দেখব এখনো কি করে। এই বলে সে হেড মাথায় রাস্তা ধরে চলে গেল। আর পরদিন সকালে মিস্টার ডেভারের রহস্যজনক মৃত্যুর খবর পাই। এই হলো মিসেস কার্পেটিয়ার এর বিবৃতি। অনেকবার থেমে থেমে হাঁপিয়ে হাঁপিয়ে তিনি বলেছিলেন, কখনো বা তার গলা এত নেমে গিয়েছিল যে শুনতে পাওয়াই কঠিন হয়ে উঠেছিল। যা কিছু উনি বলেছিলেন সবই আমি শর্ট হ্যান্ডে লিখে নিয়েছি, যাতে ভুলে যাওয়ার কোনো সম্ভাবনা না থাকে। বাড়ি উত্তেজনার ব্যাপার বটে। হাই তুলে শার্লক হোমস বলে উঠলেন, তারপর কি হলো? তিনি বললেন, জানি না। জানেন না? না, ওর কাছে একটা চাবি থাকে, তাই দিয়েও দরজা খুলে ঢুকে। কটার সময় শুয়ে পড়েন আপনি? রাত 11টা নাগাদ। তাহলে বুঝতে হবে আপনার ছেলে অত্যন্ত 2 ঘন্টা বাইরে ছিল। হ্যাঁ, এমনকি 4 বা 5 ঘন্টাও হতে পারে। হ্যাঁ। কতক্ষণ সে কী করছিল? জানি না, বললেন তিনি। তার টুট পর্যন্ত সাদা হয়ে গেছে। তারপর আর কী বা করবার ছিল? কুচ করে জানলাম লেফটেন্যান্ট কর্পেটিয়ার কোথায়। তারপর 2জন পুলিশ নিয়ে গ্রেপ্তার করলাম তাকে। কাঁধে হাত দিয়ে যখন তাকে বললাম চুপচাপ আমার সঙ্গে চলে আসতে, খুব চড়া গলায় সে বলল, শয়তান ড্রাইভারটার মৃত্যুর ব্যাপারে আমি আদৌ সে কথা তুলিনি, সুতরাং তার নিজে থেকে সে কথার উল্লেখটাই তো অত্যন্ত সন্দেহজনক। ঠিক, হোমস বললেন। যে বাড়ির লাঠিটা নিয়ে তার মা তাকে ড্রাইভারের পেছন পেছন যেতে দেখেছিলেন, তখনও সেটা তার হাতে ছিল। লাঠিটা বেশ মজবুত, ওক কাঠের তৈরি। তাহলে তোমার মত কি দাঁড়াচ্ছে? আমার মত হলো ড্রাইভারের পিছু নিয়ে সে যায় ব্রিক্সটন রোড পর্যন্ত। তখন ওদের মধ্যে আবার নতুন করে ঝগড়া হয় এবং তখনও ড্রাইভারকে লাঠি পেটা করে। পেটেই হয়তো, যার ফলে তার মৃত্যু হয় এবং কোনো চিহ্ন পাওয়া যায় না। বৃষ্টি হচ্ছিল বলে রাস্তায় জনমানব ছিল না। সেই সুযোগে কর্পেটিয়ার মিটের দেওয়াটা টানতে টানতে নিয়ে যায় ওই ফাঁকা বাড়িটায়। মোমবাতিটা রক্ত আর দেওয়ালের লেখা। এভাবেই হয়তো পুলিশকে ভুল পথে চালিত করা উদ্দেশ্য। বাহ বাহ, বেশ বলেছ। উৎসাহব্যঞ্জক হোমস বললেন, সত্যি গ্রেগসন, বেশ এগোচ্ছ তুমি। এখনও তোমার আশা আছে। গর্বের সঙ্গে ডিটেকটিভটি বললেন, তা বলতে কি দিব্য পরিচ্ছন্নভাবে কাজটা করেছি? চোখরা নিজে থেকে এক বিবৃতি দেয়। তাতেও বলেছে যে কিছুক্ষণ তাকে অনুসরণ করার পর ড্রাইভার দেখতে পায় তাকে, তাই তাকে এড়াবার উদ্দেশ্যে একটা গাড়ি ভাড়া করে। তখন সে ফেরার পথ ধরে এক জাহাজের বন্ধুর কাছে ঠিকানা জিজ্ঞাসা করলে সে সন্তোষজনক উত্তর দিতে পারে না। আমার তো মনে হয় ঘটনাগুলো সব দিক দিয়ে বেশ খাপ খেয়ে যাচ্ছে। বাড়ি হাসি পাচ্ছে ভেবে যে লেসডেট স্বয়ং এসে হাজির। হ্যাঁ, লেসডেটই বটে। আমাদের কথাবার্তার মধ্যেই সিঁড়ি হয়ে উঠেছিলেন, এখন ঘরে ঢুকলেন। সে দৃঢ় প্রত্যয় আর হালকা ভাব সচরাচর তার কথায় বার্তায় পোশাকে পরিচ্ছদে দেখা যায় না। কোথায় চলে গেছে? মুখে তার দুশ্চিন্তার রেখা, পোশাক অবিন্যস্ত। বোঝা গেল তিনি এসেছেন শার্লক হোমসের সঙ্গে দেখা করবেন বলে। কিন্তু সহকর্মীটিকে দেখে যেন একটু মুষড়ে পড়েছেন, অস্বস্তি বোধ করছেন। ঘরের মাঝখানে কিং কর্তব্যের মতো কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন, হেডটা হাতে করে। তারপর বললেন, এক অতি অসাধারণ মামলা মিস্টার হোমস, অত্যন্ত রহস্যজনক। তোমার সেই রকমই মনে হচ্ছে, তাই না? বিজয়ীর ভঙ্গিতে গ্রেগসন বলে উঠলেন, আমিও ভেবেছিলাম তুমি শেষ পর্যন্ত সিদ্ধান্তেই পৌঁছবে। কি হলো? সেক্রেটারি জোসেফ স্ট্যাঙ্গারসনকে খুঁজে পেলে? অত্যন্ত গম্ভীরভাবে লেসডেট বললেন, সেক্রেটারি স্ট্যাঙ্গারসন আজ সকাল 6টা নাগাদ হলিডেজ প্রাইভেট হোটেলে নিহত হয়েছেন। ধন্যবাদ। পরবর্তী পর্ব আগামী দিন।